জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটি। ঠিক আছে, অর্থাৎ এই যে ইন্ডিয়ান পলিটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ যেটা সাবজেক্ট আছে ইন্ডিয়ান পলিটি, সেটারই একটি পার্ট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধানের আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমিকা। ঠিক আছে, অর্থাৎ হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো অনেকগুলো ওয়ান লাইনের কোশ্চেন বা এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে। তো সেগুলো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যেগুলো কতটা ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল যে এসএসসি আছে, এসএসসি গ্রুপ সিডি এবং ডাব্লিউবিসিএস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে দেখবে এবং নোট করতে থাকবে। যদি পিডিএফ চাও তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আছে সেখানে গিয়ে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আজকে যেটা মেন টপিক হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, এর মেন টপিক যেটা আছে সেটা হচ্ছে ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমিকা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ফার্স্ট পার্ট। তাহলে ফার্স্ট পার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আছে আমরা কি রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, তাহলে এই যে পটভূমিকা অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড আমরা জানতে চাইছি, যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেক্ষেত্রে যেটা সব থেকে আমাদের ইম্পর্টেন্টলি পড়তে হবে সেটা কি রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, তাহলে এই রেগুলেটিং অ্যাক্টটা হয়েছিল কত 1773। ঠিক আছে, 1773 সালে সেটাকে বলা হয় রেগুলেটিং অ্যাক্ট অফ 73। এই অ্যাক্টের মেন যে ফিচার, সেই মেন ফিচারগুলি কি ছিল, যে এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল পরিগণিত হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। গভর্নর অফ বেঙ্গল যেটা আছে, ভালো করে এটা মনে রাখার বিষয়, যে গভর্নর অফ বেঙ্গল ছিল সেটা পরিণত হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। ঠিক আছে, তাহলে এটা আগে ছিল শুধুমাত্র গভর্নর, এবার হয়ে গেল কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। সেকেন্ড যেটা আছে, এই একটার মাধ্যমে কলকাতায় 1774 অর্থাৎ 1774 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে 1773 সালে অ্যাক্ট অনুসারে, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে, এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্টে স্থাপিত প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয় কবে, 1774 সালে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে যে যদি বলে যে কোন অ্যাক্ট অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, তো সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773। এবং কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা হয়ে যাবে 1774। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে কখন, 1774। এরপরে আসছে আমরা যদি বলে প্রথম গভর্নর জেনারেল, তাহলে এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই একটার মাধ্যমে যে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলে করা হয়, সেটার প্রথম যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন সেটাকে লর্ড ওয়ারেন হ্যাস্টিংস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখার বিষয়, যে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল যদি বলা হয়, তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাহলে সেটা হয়ে যাবে কি লর্ড ওয়ারেন হ্যাস্টিংস। ঠিক আছে, তাহলে এই গভর্নর জেনারেল যেটা আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এর আন্ডারে দুটো আছে, একটা হচ্ছে বোম্বে আর একটা মাদ্রাজকে নিয়ে আসা হয় এবং বেঙ্গলকে তার হেড বানানো হয়, জেনারেল বানানো হয়, সেই জন্য এটা বলা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, একদিকে থাকছে বোম্বে আর একদিকে থাকছে মাদ্রাজ। তাহলে এই দুটার হেড ছিল সেই সময় গেলে জেনারেল ছিল, সেটা হচ্ছে বেঙ্গল, সেই জন্য বলা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল যদি বলা হয় অফ বেঙ্গল, তাহলে সেটা হবে কি লর্ড ওয়ারেন হ্যাস্টিংস। ঠিক আছে, তাহলে রেগুলেটিং অ্যাক্টে আমরা মেন কটা জিনিস পেলাম, যে এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল কনভার্ট টাউন হয়ে যায় কিসে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। আর এই অ্যাক্টের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, কিন্তু সেটা স্থাপিত হয় 1774 বা 1774 সালে। আর 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এই গভর্নর জেনারেল অফ যে বেঙ্গল করা হলো, তো এই ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে আমাদের লর্ড ওয়ারেন হ্যাস্টিংস। ঠিক আছে, তাহলে এ হচ্ছে লর্ড ওয়ারেন হ্যাস্টিংস হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল। নেক্সট আসছে আমরা চার্টার অ্যাক্ট। ঠিক আছে, তাহলে এটা দেখার আছে যে চার্টার অ্যাক্ট 1833। ঠিক আছে, 1833। তাহলে এই চার্টার অ্যাক্টটা আমরা একটু দেখে নেব। এই আইনে প্রথমবারের মতো বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে ঘোষণা করা হয়। তাহলে এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা যে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো, এবং তার পরবর্তীকালে চার্টার অ্যাক্টের দ্বারা গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে করা হলো কি ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান যে গভর্নর জেনারেল আছে সেটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা করা হলো। তাহলে কোন অ্যাক্টের মাধ্যমে এটা করা হলো, 1833 চার্টার অ্যাক্ট। তাহলে চার্টার অ্যাক্ট অফ 1833, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চার্টার অ্যাক্ট অফ 1833, তাহলে এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এরপরে আসছি লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে যে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে এই যে চার্টার অ্যাক্ট অনুসারে, এর আগে যেটা রেগুলেটিং অ্যাক্ট অনুসারে যেটা করা হলো গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ারেন হেস্টিংস ছিলেন ভারতের বাংলার প্রথম গভর্নর জেনারেল। সেরকমই এই 1833 সালে যেটা বলা হলো, ওই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যেটা, এটাকে কনভার্ট করা হলো কি
গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার প্রথম যিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন তার নাম হচ্ছে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, উইলিয়াম বেন্টিং দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, কোন একটা চার্টার অফ 1833। ঠিক আছে, নেক্সট আসছে আমরা গভর্নর জেনারেলকে ভারতের সম্পূর্ণ প্রশাসনিক, নাগরিক ও সামরিক ক্ষমতা প্রদান করা হয়। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবে যে গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছিল কি ভারতের সম্পূর্ণ প্রশাসনিক, ঠিক আছে, নাগরিক অ্যান্ড সামরিক ক্ষমতা প্রদান করা হয়। এরপরে আসছে আমরা ভারত শাসন আইন 1858। তাহলে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, যেটা 1858। এটা এখান থেকে প্রচুর প্রশ্ন আছে, এটা জাস্ট একটু দেখে রাখতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। দেখো হচ্ছে ভারত শাসন আইন 1858, যেটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা হচ্ছে 1858 ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ, যেটাকে সেপাই মিউটিনি বলা হয়, পর পাস হওয়া একটি ঐতিহাসিক আইন। কারণ এই সিপাহী বিদ্রোহ বা সেপাই মিউটিনি যেটা ছিল, এর পরেই যে একটা পাস হয় সেটাকে বলা হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এর মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় এবং ভারতের শাসন সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। তার মানে এতদিন পর্যন্ত যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইআইসি ভারতে শাসন করছিল, তো সেই ইআইসি থেকে ক্ষমতা চলে যায় কোথায়, যে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। কোন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে সরাসরি ক্ষমতা ট্রান্সফার হয়ে যায়। তাহলে কোন অ্যাক্টের মাধ্যমে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, সেটা কখন, যে ভারতে 1857 সালে যে এত বড় একটা বিদ্রোহ ভারতে দেখা দেয়, এর ফলে ব্রিটিশ সরকার চিন্তিত হয়ে পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তারা শাসন ক্ষমতাটা সরাসরি ট্রান্সফার করে দেয় কোথায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তাহলে এই ব্রিটিশ গভর্নমেন্ট কোন অ্যাক্টের মাধ্যমে যদি বলা হয়, তাহলে সেটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, এরপরে আসছি আমরা এর মেন একটা পয়েন্ট, এই আইনের মাধ্যমে কোম্পানির শাসন শেষ হয়। আমরা জানি যদি কোয়েশ্চেন আসে যে কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়, তাহলে সেটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ঠিক আছে, ব্রিটিশ ক্রাউন, ঠিক আছে, ব্রিটিশ ক্রাউন সরাসরি ভারতের শাসনের দায়িত্ব গ্রহণ করে। তারপরে 2 নম্বর আছে ভারতের গভর্নর জেনারেলকে এখন থেকে ভাইসরয়। তাহলে এই যে ভাইসরয়, তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা ভারতের গভর্নর জেনারেল ছিল, যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটার নাম হয়ে যায় কি ভাইসরয়। তাহলে এই ভাইসরয় মানে হচ্ছে প্রতিনিধি। তাহলে কার প্রতিনিধি, না ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি। ঠিক আছে, তাহলে এই ভাইসরয়কে যদি আমরা নর্মাল ভাষায় বলি, তাহলে সেটা আমাদের হয়ে যাবে কি প্রতিনিধি। ঠিক আছে, প্রতিনিধি, তো কার প্রতিনিধি, সেটা হচ্ছে ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি। এরপরে আর একটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেটা রেগুলেটিং অ্যাক্ট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, তার নাম হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। তারপরে যেটা আসছে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে প্রথম সে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। আর তারপরে যেটা প্রথম ভাইসরয় যদি বলা হয়, তো সেটা হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, তাহলে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কনফিউজিং থাকে ব্যাপারগুলো, একটু দেখে রাখতে হবে। যে যদি গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলে, তাহলে সেক্ষেত্রে প্রথম সে হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপরে যদি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কথা বলা হয়, সেক্ষেত্রে হয়ে যাবে বেন্টিং। আর যদি ভাইসরয়ের কথা বলা হয়, তাহলে সেটা হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, এরপরে আসছি আমরা নেক্সট ভারত শাসন আইন 1935। ঠিক আছে, অর্থাৎ 1935, যেটাকে বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, এখান থেকে ভারতীয় যে সংবিধান যেটা আছে, ভারতের সংবিধানের সবচেয়ে বেশি যে পোর্শন তোলা হয়েছে, সেটা হচ্ছে কোথা থেকে, ভারত শাসন আইন 1935 থেকে। ঠিক আছে, মানে প্রচুর এখান থেকে যে ফিচার যেটা আছে সেটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। সেই জন্য বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অর্থাৎ ভারত শাসন আইন 1935 ছিল ব্রিটিশ শাসনকালে প্রণীত সবচেয়ে বিস্তৃত ও দীর্ঘ আইন। এটি ভারতের সাংবিধানিক বিকাশে এক বিশাল ভূমিকা রাখে। ঠিক আছে, তাহলে এটা জাস্ট ইন্ট্রোডাকশন ছিল যে এটি ভারতের সাংবিধানিক বিকাশে একটি বিশাল ভূমিকা রাখে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন 3টে তালিকার মাধ্যমে। এই যে ভারত শাসন আইন, এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতা বিভাজন ছিল, সেটি 3টে তালিকার মাধ্যমে হয়। একটা হচ্ছে ফেডারেল লিস্ট, একটা হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট, আর 3 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে ফেডারেল লিস্ট, 2 নম্বর হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট, আর 3 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, তাহলে তাছাড়াও দেখা যাচ্ছে যে একটি ফেডারেল কোড গঠন করা হয়। তাহলে এই আইনের মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে, একটা ফেডারেল কোড গঠন করা হয়। আর 2 নম্বর যেটা যে পাবলিক সার্ভিস কমিশন ও জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। ঠিক আছে, তাহলে কোন পাবলিক সার্ভিস কমিশন এবং জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন যেটা গঠিত হয়, সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। আর এই আইনের দ্বারাই ফেডারেল লিস্ট গঠন করা হয়, প্রভিন্সিয়াল লিস্ট, আর তাছাড়া আরেকটা লিস্ট আছে, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, যেটাকে যুগ্ম তালিকা বলা হয়। ঠিক আছে, এরপরে আসছে ভারতের সংবিধান গঠন। ঠিক আছে, তাহলে এই যেটা আছে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে ভারতের যে সংবিধান গঠন হয়, তো সেই সংবিধান গঠনের পটভূমি
এবং সেটার একটু বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেটা আছে কি ভারতের সংবিধান গঠন, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এক্ষেত্রে আমাদের একটু যেটা দেখে রাখতে হবে যেটা সংবিধান, যে হোয়াট ইজ কনস্টিটিউশন, সংবিধান কি। তাহলে হচ্ছে সংবিধান হলো একটি রাষ্ট্রের মূল আইন, একটি রাষ্ট্রের মূল আইন বা বিধান, যেখানে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন, সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা, ঠিক আছে, নাগরিকের অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্রের মৌলিক নীতিগুলো নির্ধারিত থাকে। মানে এমন একটি জায়গা যেখানে বিভিন্ন দেশ কিভাবে পরিচালিত হবে, প্রত্যেকটি অর্গানাইজেশনের ক্ষমতা কি, নাগরিকদের কর্তব্য কি, নাগরিকদের দায়িত্ব কি, নাগরিকদের অধিকার কি, এগুলি কি এক জায়গায় লিখিত রূপে বর্ণিত থাকবে, সেটাকে আমরা সংবিধান বলি, ঠিক আছে। এরপরে আসছে আমরা যে টাইপস অফ কনস্টিটিউশন, ঠিক আছে, আমাদের এটা এটা জানা দরকার যে টাইপস অফ কনস্টিটিউশন কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের কনস্টিটিউশন আমরা দেখতে পাই, একটা হচ্ছে লিখিত রিটেন, আর একটা হচ্ছে অলিখিত, ঠিক আছে কনস্টিটিউশন। লিখিত সংবিধান যদি বলা হয় তাহলে তার এক্সাম্পল আমরা দেখতে পাই কোথায়, ভারতে, তাছাড়া আমেরিকা, তাছাড়া সুইজারল্যান্ড, ঠিক আছে। কিন্তু অলিখিত সংবিধান যদি বলা হয়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ব্রিটেন, স্পেন, নিউজিল্যান্ড, সৌদি আরব, ঠিক আছে। এগুলো হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে আমাদের একটু এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, এগুলো অনেক সময় দিয়ে দেয় যে কোনটা সঠিক আর কোনটি ভুল। তাহলে লিখিত সংবিধান বললে ভারত, আমেরিকা, সুইজারল্যান্ড। আর যদি অলিখিত সংবিধানের উদাহরণ হিসাবে বলে তাহলে সেটা হবে ব্রিটেন অর্থাৎ ইউকে, স্পেন, নিউজিল্যান্ড, সৌদি আরবিয়া, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে কিছু ফ্যাক্ট হিসাবে দেওয়া আছে, কয়েকটা ফ্যাক্ট আমরা জেনে রাখবো। যেরকম বলা আছে যে বিশ্বের প্রথম লিখিত সংবিধান, বিশ্বের প্রথম লিখিত সংবিধান যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কোথায়, আমেরিকা, 1787 অর্থাৎ 1787। যদি বলে বিশ্বের প্রথম লিখিত সংবিধানের কথা বলা হয় তাহলে সেটা হয়ে যাবে আমেরিকা, সেটা কখন, যে 1787, ঠিক আছে, সরি 1787। এরপরে যদি বলে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, মানে পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধানের কথা বলে তাহলে সেটা হয়ে যাবে আমাদের ভারত, ঠিক আছে, সেটা হয়ে যাবে আমাদের ভারত, ইন্ডিয়া, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানের কথা বললে ভারত অর্থাৎ ইন্ডিয়া। আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান বললে অস্ট্রেলিয়া, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থাৎ সেকেন্ড লার্জেস্ট। তাহলে ফার্স্টে আমাদের যেটা ফার্স্ট লার্জেস্ট কথা বলি সেটা ইন্ডিয়া অর্থাৎ ভারত, আর বিশ্বের প্রথম লিখিত সংবিধান বললে আমেরিকা, আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান বললে অস্ট্রেলিয়া, ঠিক আছে। আর বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধানের কথা বললে আমেরিকা, 7টি ধারা আছে মাত্র, কটি ধারা, 7টি ধারা। তাহলে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম যদি বলে তাহলে সেটা হয়ে যাবে লিখিত সংবিধানের কথা বলে তাহলে সেটা হয়ে যাবে আমেরিকা, আর বিশ্বের প্রথম লিখিত সংবিধানের কথা বললেও সেটা হবে আমেরিকা, আর বিশ্বের বৃহত্তম কথা বললে ইন্ডিয়া আমাদের ভারত, আর যেটা বলছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যদি বলে সেটা হয়ে যাবে অস্ট্রেলিয়া, ঠিক আছে। এরপরে আসছে আমরা গণপরিষদ গঠন, অর্থাৎ যেটাকে আমরা বলছি কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখতে হবে, গণপরিষদ গঠন যেটা আছে। তাহলে গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য অর্থাৎ রচনা করার জন্য বিভিন্ন প্রদেশের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি পরিষদ। তাহলে ভারতের যে বিভিন্ন প্রদেশ ছিল সেই বিভিন্ন প্রদেশ থেকে নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে নিয়ে পরে গঠিত যে একটা পরিষদ সেটাই ছিল গণপরিষদ, ঠিক আছে। এবং তাদেরকে নিয়ে পরেই এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা গঠন করা হয়, ঠিক আছে। এই গণপরিষদের প্রথম ধারণা দিয়েছিলেন, তার নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রায়। এটা মনে রাখার বিষয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট যে এই গণপরিষদের যে ধারণা আছে এই গণপরিষদের প্রথম ধারণা যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে কি মানবেন্দ্রনাথ রায়, ঠিক আছে। এরপরে আসছি আমরা 1946 সালের ভারত আগত ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে গঠিত হয়েছিল এই গণপরিষদ। এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। তাহলে এক্ষেত্রে প্রশ্ন আসে যে কত সালে ভারতে ক্যাবিনেট মিশন ভারতে আসে, তাহলে সেটা হচ্ছে কখন 1946 সালে। আর এই 1946 সালে ক্যাবিনেট মিশনের প্ল্যানের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল। এবং এই ক্যাবিনেট মিশনের সদস্য হিসাবে কারা ছিলেন, তাহলে যদি বলে এই ক্যাবিনেট মিশনের সদস্য হিসাবে কারা ছিলেন, তাহলে এই ক্যাবিনেট মিশনের সদস্য হিসাবে ছিলেন 3 জন। একটা হচ্ছে প্যাথিক লরেন্স যে ছিলেন চেয়ারম্যান, ঠিক আছে। এই অর্থাৎ ক্যাবিনেট মিশনের চেয়ারম্যান ছিলেন, তার নাম হচ্ছে হেড ছিলেন প্যাথিক লরেন্স, তারপর এবি আলেকজান্ডার, আর 3 নম্বর হচ্ছে স্যার স্টাফোর্ড ক্রিপস। তাহলে এগুলো আমার মনে রাখতে হবে। তাহলে 3 জন ছিল, একজন নাম হচ্ছে প্যাথিক লরেন্স, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এবি আলেকজান্ডার, আর 3 নম্বর হচ্ছে স্যার স্টাফোর্ড ক্রিপস। তাহলে চেয়ারম্যান হিসাবে কি ছিলেন প্যাথিক লরেন্স, ঠিক আছে। তাহলে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কবে, 1946 সালে। এই 3 জন সদস্যের নাম হচ্ছে প্যাথিক লরেন্স, এবি আলেকজান্ডার, স্টাফোর্ড ক্রিপস। চেয়ারম্যান হিসেবে ছিলেন প্যাথিক লরেন্স, ঠিক আছে। এরপরে আসছি, আচ্ছা যদি বলে গণপরিষদ কবে গঠিত হয়, ঠিক আছে। তাহলে এই যে গণপরিষদ কবে গঠিত হয়, ঠিক আছে, তাহলে এই গণপরিষদ কবে গঠিত হওয়ার কথা যদি বলে তাহলে
আর গণপরিষদ কবে গঠিত হয় তাহলে জানবো আমরা 1946 সালে 6 ডিসেম্বর। এটা ডেটটা একটু মনে রাখতে হবে যে 1946 সালে 1946 ঠিক আছে 6 ডিসেম্বর। এই যে 6 আছে, এই 6টাকে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে যে 6 ডিসেম্বর 1946 6 ডিসেম্বর এই গণপরিষদ গঠিত হয়। ঠিক আছে, কিন্তু 11 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন ডক্টর সচিদানন্দ সিনহা। অস্থায়ী পরিষদ সভাপতি অর্থাৎ টেম্পোরারি। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে যে টেম্পোরারি যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কে, সচিদানন্দ সিনহা। টেম্পোরারি যদি বলে, ঠিক আছে, তাহলে সচিদানন্দ সিনহা। যে 11 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন ডক্টর সচিদানন্দ সিনহা। পরে 11 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে পরবর্তীকালে যদি গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির কথা বলা হয় তাহলে সেটা হয়ে যাবে সচিদানন্দ সিনহা, এবং যদি স্থায়ী সভাপতির কথা বলা হয় তাহলে সেটা হবে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে প্রথম যদি অস্থায়ী সভাপতি সচিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের কতগুলি অধিবেশন হয়? গণপরিষদের মোট 11টি অধিবেশন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। গণপরিষদের কতগুলি অধিবেশন হয় বা অধিবেশন অর্থাৎ সেশন কতগুলি হয় সেটা হচ্ছে 11টি হয়। গণপরিষদের টোটাল যেটা সেশন হয় বা অধিবেশন হয় সেটা হচ্ছে 11টি। প্রথম অধিবেশন হয় 1946 সালের 9 ডিসেম্বর। আচ্ছা, এক্ষেত্রে যেটা 11 আছে এটা 9 হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম যেটা হয় সেটা 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। প্রথম যেটা হয় 1946 সালের 9 ডিসেম্বর। ঠিক আছে, 1946 সালের 9 ডিসেম্বর কনস্টিটিউশন হলে। সর্বশেষ অধিবেশন কবে হয়? 24 জানুয়ারি 1950। এটা মনে রাখতে হবে, 24 জানুয়ারি 1950। মোট সদস্য 389, 389। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধিবেশন, টোটাল অধিবেশন কতগুলি হয় বা সেশন কতগুলি হয়? 11টি। প্রথম অধিবেশন হয় 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। আর সর্বশেষ অধিবেশন হয় 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950। ঠিক আছে, মোট সদস্যের কথা যদি বলে তাহলে 389। মোট সদস্যের কথা যদি বলে তাহলে সেটা আসবে কত? 389। ঠিক আছে, এরপরে আসছে আমরা ভারতের সংবিধান গৃহীত হয়। যে ভারতীয় সংবিধান যেটা হচ্ছে সংবিধান রচনার পর এই যে সংবিধান গৃহীত হয়, ঠিক আছে, এই সংবিধান কখন গৃহীত হয়? এটা হচ্ছে 1946 এর 26শে নভেম্বর। একটু মনে রাখতে হবে ডেটটা, 26শে নভেম্বর। আর যেটা কার্যকরী হয়, ঠিক আছে, অ্যাক্টেড যদি বলা হয় তো সেটা হবে কখন? 1950 26শে জানুয়ারি। ঠিক আছে, 1950 26শে জানুয়ারি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে আচ্ছা, এখানে যেটা একটু ভুল হয়ে গেছে, একটু এটা দেখে রাখবে। এটা হচ্ছে 1949 হবে। ঠিক আছে, 1949 অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর। অর্থাৎ এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়, যেটাকে আমরা বলি অ্যাডপ্টেড বলা হয়। ঠিক আছে, অ্যাডপ্টেড অন 1949 26 নভেম্বর। ঠিক আছে, আর অ্যাক্টেড যদি বলে তাহলে হয়ে যাবে 1950, ঠিক আছে, 26 জানুয়ারি। এটা মনে রাখতে হবে, 26 জানুয়ারি। ঠিক আছে, তাহলে যদি গৃহীত হয় বা অ্যাডপ্টেডের কথা বলে তাহলে 1949 26 নভেম্বর। ঠিক আছে, আর যদি অ্যাক্টেডের কথা বলে সেটা হয়ে যাবে কখন? 1950 26 জানুয়ারি। এরপরে আসছি, এই গণপরিষদের জাতীয় পতাকা গৃহীত হয় 22শে জুলাই 1947। মনে রাখতে হবে 22শে জুলাই 1947। আমাদের যে জাতীয় পতাকা আছে এই জাতীয় পতাকাটা গৃহীত হয় 22শে জুলাই, তিরঙ্গা। আর 1947 এই জাতীয় সঙ্গীত গৃহীত হয় 26শে নভেম্বর 1949। ঠিক আছে, জাতীয় সঙ্গীতে 26শে নভেম্বর 1949। এরপরে আসছি, 24শে জানুয়ারি 1950 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। জাস্ট এই ডেটটা মনে রাখতে হবে, 24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি 1950 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 1950 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। ঠিক আছে, এরপরে আসছে খসড়া কমিটি, অর্থাৎ যে ড্রাফটিং কমিটি হয়েছিল সেই ড্রাফটিং কমিটিটা সম্পর্কে একটু আমরা দেখে নেব।
ড্রাফটিং কমিটি, ঠিক আছে। যে 1947 সালের 29 আগস্ট, ঠিক আছে, এই কমিটি গঠিত হয় এবং এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। আমরা সবাই জানি যে 1947 সালের 29 আগস্ট, ডেটটা একটু মনে রাখবে, 1947 সালে 29 আগস্ট এই কমিটি গঠিত হয়। অর্থাৎ কোন কমিটি না, ড্রাফটিং কমিটি। এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। সংবিধানের একটি নমুনা বা খসড়া রচনার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন। অর্থাৎ যে কনস্টিটিউশন আছে, ওই কনস্টিটিউশনে একটা ড্রাফট তৈরির জন্য এই কমিটি গঠন করা হয়। সেই জন্য এই কমিটির নামই হচ্ছে ড্রাফটিং কমিটি এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন কে, ডক্টর বি আর আম্বেদকর। এছাড়াও এই কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন। এই 7 জন সদস্য আমরা দেখে নেব যে মেম্বার অফ ড্রাফটিং কমিটি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডক্টর বি আর আম্বেদকর, সে হচ্ছে কি চেয়ারম্যান, ডক্টর বি আর আম্বেদকর চেয়ারম্যান, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে এন গোপালস্বামী আয়েঙ্গার, ঠিক আছে, এন গোপালস্বামী আয়েঙ্গার 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কৃষ্ণস্বামী আইয়ার। 4 নম্বর হচ্ছে কে এম মুন্সি, ঠিক আছে। আর 5 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এমডি সাইদুল্লাহ, এমডি সাইদুল্লাহ। আর এইখানে 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এন মাধব রাও, বিএল মিত্র। এই যে বিএল মিত্র ডিউ টু মানে হেলথ রিজাইন, সে কি করেছিল, রিজাইন করে দিয়েছিল, পরে এসছিল মাধব রাও, ঠিক আছে। আর এদিকে ডিপি খেতন, তিনি মারা যান 1948 সালে, সেই জন্য তার জায়গায় এসেছিল টি কৃষ্ণমাচারী। তাহলে আমরা মেন যেটা ধরে রাখবো সেটা হচ্ছে এন মাধব রাও, টি কৃষ্ণমাচারী, ঠিক আছে। তাহলে আম্বেদকর, বি আর আম্বেদকর চেয়ারম্যান হিসাবে, তারপরে এন গোপালস্বামী আয়েঙ্গার, কৃষ্ণস্বামী আইয়ার, তারপরে কে এম মুন্সি, এমডি সাইদুল্লাহ, তারপরে হচ্ছে এন মাধব রাও, কার জায়গায় এসেছিলেন বিএল মিত্র, আর টি কৃষ্ণমাচারী কার জায়গায় এসেছিলেন ডিপি খেতন, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য কমিটি সম্পর্কে আমরা একটু দেখে নেব যে আদার্স কমিটিগুলো গঠিত হয়েছিল, সেই আদার্স কমিটিগুলি এবং তাদের চেয়ারম্যান সম্পর্কে আমরা একটু দেখে নেব। যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ঠিক আছে। এই যে ইউনিয়ন পাওয়ার্স কমিটি, এর হেড কে ছিলেন জেএল নেহরু, ঠিক আছে, জেএল নেহরু। তাহলে ইউনিয়ন পাওয়ার্স কমিটি হেড জেএল নেহরু। 2 নম্বর হচ্ছে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এটারও জেএল নেহরু অর্থাৎ জওয়াহরলাল নেহরু, ঠিক আছে। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জেএল নেহরু। 3 নম্বর আছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি রুলস অফ প্রসিডিওর কমিটি, রুলস অফ প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। রুলস অফ প্রসিডিওর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যান্ড স্টেটস কমিটি জেএল নেহরু, স্টেট কমিটি জেএল নেহরু। অ্যান্ড স্টারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টারিং কমিটির কথা যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইউনিয়ন পাওয়ার্স কমিটি জেএল নেহরু, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি again জেএল নেহরু, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল, and rules procedure committee, a rule procedure committee Dr. Rajendra Prasad, and states committee জেএল নেহরু, and steering committee কথা যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। এখানেই আমরা শেষ করছি। এরপরে এই চ্যাপ্টারটা অর্থাৎ যে চ্যাপ্টারটা আমরা এখানে অধ্যায়ভিত্তিক আলোচনা করলাম, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে এরই পার্ট হিসাবে আমরা নিয়ে আসবো এমসিকিউ, অর্থাৎ এটা সম্পর্কে যে প্র্যাকটিস অর্থাৎ এমসিকিউ বিভিন্ন, ইভেন অলসো এই এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে আমরা পিওয়াইকিউ অ্যাড করে দেবো। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেটের জন্য, এবং এই চ্যানেলটি স্টে করবে WBSSC গ্রুপ সি, MTS, ক্লার্কশিপ যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে সেই কম্পিটিটিভ এক্সামের জিএস পোর্শনটা মেনলি সেটা এখানে কভার করা হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো এখানে শেষ করছি। থ্যাংক ইউ, জয় হিন্দ।